হ্যালো বন্ধুরা, ভূতের জলসায় আপনাদের স্বাগতম। আমি সাইফুল ইসলাম, আর আজ আপনাদের নিয়ে যাব শহরের এক পুরনো হাসপাতালের অন্ধকার করিডোরে। রাত তখন গভীর, বাইরে মুষলধারে বৃষ্টি, আর হাসপাতালের পরিত্যক্ত ওয়েস্ট উইং থেকে ভেসে আসছে এক রহস্যময় শব্দ। ডিউটিতে থাকা নার্স যখন সেই শব্দের উৎস খুঁজতে যায়, সে এমন একজনকে দেখতে পায় যার অস্তিত্ব এই পৃথিবীতে থাকার কথা নয়। আজকের গল্প নাইট শিফট, হাসপাতাল, নাইট ডিউটি এবং এক অলৌকিক রোগীর গল্প। হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ এই ডিউটিতে জয়েন করলে পালানোর পথ নেই। বাইরে শ্রাবণের আকাশটা যেন আজ ফুঁসে আছে। রাত তখন 2টো। জানালার কাঁচ চিরে বিজলি চমকাচ্ছে, আর তার কয়েক সেকেন্ড পরেই কান ফাটানো বাজের শব্দে কেঁপে উঠছে পুরনো হাসপাতাল ভবনের প্রতিটি ইট। শহরের একেবারে প্রান্তে বিশাল এলাকা জুড়ে দাঁড়িয়ে থাকা এই জেনারেল হসপিটালটি ব্রিটিশ আমলের তৈরি। লাল ইটের দেওয়ালগুলো শ্যাওলায় কালচে হয়ে গেছে, আর ভেতরের করিডোরগুলো এত উঁচু যে টর্চের আলো ছাদ পর্যন্ত পৌঁছাতে চায় না। নার্স স্টেশনে বসে থাকা নীলার আজ প্রথম নাইট ডিউটি। সদ্য নার্সিং পাশ করে এখানে পোস্টিং পেয়েছে সে। হসপিটালের এই সময়টা বড্ড নিঝুম, শুধু বৃষ্টির ঝমঝম শব্দ আর দূরের ওয়ার্ড থেকে ভেসে আসা একজন রোগীর কাশির আওয়াজ। সিনিয়র সিস্টার মেরি একটু আগেই স্টাফ রুমে গিয়েছেন একটু জিরিয়ে নিতে। যাওয়ার আগে সতর্ক করে বলে গেছেন, জরুরি কিছু না হলে ডেকো না, আর হ্যাঁ, ভুলেও করিডোরের বাম দিকে যাবে না। নীলা তখন জানতে চায়নি কেন, কিন্তু এখন একা বসে থাকতে থাকতে তার মনে সেই কৌতূহলটা মাথাচাড়া দিয়ে উঠছে। বাম দিক মানে ওয়েস্ট উইং, হাসপাতালের পশ্চিম অংশ। হঠাৎ সেই নিস্তব্ধতা খান খান করে বেজে উঠল ইমার্জেন্সি বাজার। শব্দটা এত তীক্ষ্ণ আর কর্কশ যে নীলা হাত থেকে কলমটা ফেলে দিল। সে দ্রুত ডিসপ্লে বোর্ডের দিকে তাকালো কোথা থেকে কল আসছে দেখার জন্য, কিন্তু বোর্ডটা অন্ধকার। লোডশেডিং চলছে গত 1 ঘন্টা ধরে, শুধু ইমার্জেন্সি লাইটগুলো জ্বলছে টিমটিম করে। কিন্তু বাজারের শব্দটা থামছে না। ওটা কোনো ডিজিটাল বিপ শব্দ নয়, বরং পুরনো আমলের ইলেকট্রিক ঘণ্টার মতো এক টানা বেজেই চলেছে। শব্দটা আসছে করিডোরের সেই নিষিদ্ধ বাম দিক থেকে, ওয়েস্ট উইং। নীলার বুকের ভেতরটা ধক করে উঠল। ওয়েস্ট উইং গত 10 বছর ধরে পরিত্যক্ত। জয়েন করার দিনই মেরি দিদি তাকে আঙুল উঁচিয়ে দেখিয়েছিলেন ওই দিকটা। বিশাল এক লোহার গেট দিয়ে আটকানো, যার ওপর বড় বড় করে লেখা, বিপজ্জনক, প্রবেশ নিষেধ। শোনা যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই অংশের আইসিইউ আর কেবিনগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তারপর থেকে ওটা ওভাবেই পড়ে আছে। পুরনো কর্মচারীরা বলে, ওদিকে যেও না নীলা, ছায়া ঘরে ওখানে রাতে অনেকেই কান্নার শব্দ পায়। কিন্তু এখন ওই পরিত্যক্ত অংশ থেকেই বাজার বাজছে, এক টানা, বিরামহীন, যেন কেউ খুব বিপদে পড়ে প্রাণপণে ডাকছে। কোনো মানুষ কি আটকা পড়েছে, নাকি কোনো বিড়াল? নীলা উঠে দাঁড়ালো। কুসংস্কার মানার মেয়ে সে নয়, তার বিজ্ঞান মনস্ক মন বলছে এর কোনো লজিক্যাল ব্যাখ্যা আছে। নার্স হিসেবে এটা তার ডিউটি চেক করা। স্টেশনের ড্রয়ার থেকে একটা ভারী টর্চ লাইট বের করল সে। তারপর বুকের ভেতর দুরু দুরু কাঁপন নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল সেই অন্ধকার করিডোরের দিকে। করিডোরের শেষ মাথায় সেই লোহার গেট, জং ধরে সেটা এখন লালচে হয়ে আছে। নীলা টর্চের আলো ফেলল। তালাটা খোলা, শিকলটা নিচে পড়ে আছে। নীলা গেটটা ঠেলি ভেতরে ঢুকল। সাথে সাথেই বাতাসের ধরনটা বদলে গেল। হাসপাতালের ফিনাইল আর ওষুধের চেনা গন্ধ এখানে নেই। এখানে বাতাস ভারী, ভ্যাপসা, আর তার সাথে মিশে আছে এক অদ্ভুত পোড়া কাঠের গন্ধ, যেন আগুনটা 10 বছর আগে নয়, গতকালই নিভেছে। হ্যালো, কেউ আছেন? নীলা ডাক দিল। তার গলার স্বর করিডোরে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। কোনো উত্তর নেই, শুধু বাজারের শব্দটা এখন আরও স্পষ্ট, আরও কাছে, মনে হচ্ছে দোতলা থেকে আসছে। নীলা টর্চের আলো ফেলল মেঝেতে। পুরো ধুলোর আস্তরণ, মাকড়সার জাল ঝুলছে ছাদ থেকে ঝাড়বাতির মতো। দেওয়ালগুলো আগুনের ধোঁয়ায় কালো হয়ে আছে। নীলার প্রতিটি পায়ের শব্দে ধুলো উঠছে। তার মনে হচ্ছে অন্ধকারের ভেতর থেকে হাজারটা চোখ তাকে দেখছে। এক অজানা আতঙ্ক গ্রাস করছে তাকে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই বাজারের শব্দটা থেমে গেল, আকস্মিকভাবে। এই আকস্মিক নীরবতা শব্দের চেয়েও বেশি ভয়ঙ্কর। নীলা দাঁড়িয়ে পড়ল। তার সামনে একটা লম্বা করিডোর, দুপাশে সারি সারি পোড়া কেবিনের দরজা। টর্চের আলো ফেলতেই দেখল সবগুলোর দরজা বন্ধ, কেবল করিডোরের একেবারে শেষ মাথার দরজাটা আধ খোলা। দরজার উপরের ফলকটা ঝুলে আছে, তাতে কোনো মতে পড়া যাচ্ছে নম্বরটা 303। নীলার মনে হলো কেউ যেন তাকে ওই ঘরটার দিকেই টানছে। এক অমোঘ আকর্ষণে সে এগিয়ে গেল দরজার কাছে।
দরজার কাছে পৌঁছতেই ভেতর থেকে একটা খসখসে শব্দ এলো, যেন কেউ বিছানার চাদর খামচে ধরছে। নীলা সাহসে বুক বাঁধল, টর্চটা সামনে ধরে দরজার পাল্লায় হাত রাখল। পাল্লাটা ক্যাচ ক্যাচ শব্দ করে একটু সরে গেল। ভেতরে কি কেউ আছেন? অন্ধকারের ভেতর থেকে এক অস্পষ্ট দুর্বল গোঙানি ভেসে এলো, পানি। নীলা খুব সাবধানে দরজার পাল্লাটা ঠেলে ভেতরে ঢুকল। টর্চের আলোটা কেঁপে কেঁপে উঠছে তার হাতের সাথে। আলোটা গিয়ে পড়ল ঘরের ঠিক মাঝখানে। 303 নম্বর কেবিনটা বাইরের করিডোরের মতোই জরাজীর্ণ। প্লাস্টার খসে পড়া দেওয়াল, জানালার ভাঙা কাঁচ দিয়ে বৃষ্টির ছাট আসছে। কিন্তু ঘরের মাঝখানে যে লোহার খাটটা পাতা, সেটা অদ্ভুতভাবে পরিষ্কার, ধুলোর লেশমাত্র নেই তাতে। আর সেই খাটের ওপর শুয়ে আছে একটি অবয়ব। নীলা এক পা করে এগিয়ে গেল। তার নিঃশ্বাস আটকে আসছে। রোগীটিকে দেখে মানুষের চেয়ে কোনো প্রাচীন মমি মনে হচ্ছে বেশি। আপাদ মস্তক সাদা ব্যান্ডেজে মোড়ানো, কোথাও কোনো ত্বক দেখা যাচ্ছে না। শুধু মুখের জায়গায় ব্যান্ডেজের ফাঁক দিয়ে দুটো চোখ পিটপিট করে তাকাচ্ছে। সেই চোখ দুটো, মানুষের চোখ কি এমন হয়, এত গভীর, এত কালো? টর্চের আলো পড়তেই চোখগুলো যেন জলজল করে উঠল। পানি, একটু পানি দাও। ব্যান্ডেজের আড়াল থেকে আসা কণ্ঠস্বরটা যেন পাথরে পাথর ঘষার মতো খসখসে। নার্স হিসেবে নীলার প্রাথমিক শিক্ষা বা প্রবৃত্তি তাকে ভয় পেটে নিষেধ করল। সে দ্রুত নিজের কোমরে ঝোলানো পানির বোতলটা বের করল। কিন্তু গ্লাস কোথায় পাবে? এদিক ওদিক তাকিয়ে দেখল বেড সাইড টেবিলে একটা স্টিলের গ্লাস রাখা। অদ্ভুত, এই পরিত্যক্ত ঘরে ঝকঝকে স্টিলের গ্লাস এলো কোথা থেকে? নীলা সে কথা ভাবল না। গ্লাসে পানি ঢেলে সে রোগীর মুখের কাছে ধরল। ব্যান্ডেজের ফাঁক দিয়ে খুব কষ্টে কয়েক ঢোক পানি খেল রোগীটি। তারপর হাঁপাতে লাগল। আপনি কে? এখানে কিভাবে এলেন? এই ওয়ার্ড তো বন্ধ। নীলা নরম গলায় জিজ্ঞেস করল, এই ওয়ার্ড তো বন্ধ। রোগীটি কোনো উত্তর দিল না। সে হঠাৎ নীলার হাতটা খপ করে চেপে ধরল। তার হাতের স্পর্শ এত ঠান্ডা যে নীলার মনে হলো সে কোনো বরফের চাই ধরেছে। ওরা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে সিস্টার, ফিসফিস করে বলল রোগীটি। তার চোখের মণি দুটো কাঁপছে। ওরা আসছে আমাকে নিয়ে যেতে, আপনি আমাকে বাঁচান। নীলা চমকে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু রোগীর গায়ের জোর অবিশ্বাস্য। কারা কারা আপনাকে মারতে চায়? আপনি কি কোনো অ্যাক্সিডেন্টের পেশেন্ট? রোগীটি উত্তর না দিয়ে কেবল বিড়বিড় করতে লাগল, সময় নেই, একদম সময় নেই। নীলা ভাবল হয়তো কোনো ট্রমা পেশেন্ট, হয়তো কোনো অপরাধ চক্রের হাত থেকে পালিয়ে এখানে লুকিয়ে আছে, অথবা মানসিক ভারসাম্যহীন, তার চিকিৎসার প্রয়োজন। নীলা জোর করে হাতটা ছাড়িয়ে নিল। আপনি শান্ত হন, আমি এখনই ডাক্তারকে খবর দিচ্ছি, কিন্তু তার আগে আমাকে আপনার চার্ট দেখতে হবে। আপনার নাম কি? সে বেডের পায়ার কাছে ঝোলানো চার্ট হোল্ডারটা দেখল। সেখানে একটা ধুলো মাখা ক্লিপবোর্ড ঝুলছে। নীলা টর্চের আলোয় সেটা পড়ার চেষ্টা করল। পাতাটা হলুদ হয়ে গেছে বয়সের ভারে, কিন্তু সেখানে লাল কালিতে স্পষ্ট অক্ষরে লেখা কেস নম্বর 303, রোগীর নাম অজ্ঞাত, ভর্তির সময় রাত 3:03। আর কিচ্ছু নেই, কোনো তারিখ নেই, কোনো ডাক্তারের নাম নেই, কোনো রোগের বিবরণ নেই। শুধু ওই লাল কালির লেখাটা যেন তাজা রক্তের মতো জলজল করছে। নীলার শরীরটা শিরশির করে উঠল। রাত 3:03? এখন তো বাজে রাত 2:30। তাহলে ভর্তির সময় 3:03 কেন লেখা? এটা কি পুরনো কোনো চার্ট? শুনুন, আমি এখনই আসছি, আপনি কোথাও যাবেন না। রোগীটি এবার নীলার দিকে তাকালো। সেই দৃষ্টিতে আর ভয় নেই, আছে এক অদ্ভুত কৌতুক। ব্যান্ডেজের নিচ থেকে মনে হলো সে হাসছে। আমি তো কোথাও যেতে পারবো না সিস্টার, সে শান্ত গলায় বলল, যতক্ষণ না তুমি আমাকে ছাড়পত্র দিচ্ছ। কথাটার মানে বুঝল না নীলা। সে শুধু বুঝল এই ঘর থেকে তাকে এক্ষুনি বেরোতে হবে। এখানের বাতাসটা বড্ড ভারী, দম বন্ধ হয়ে আসছে। সে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে সে নিচে নামল। তার মনে একটাই চিন্তা, মেরি দিদিকে সব জানাতে হবে। এখানে বড় কোনো ঘাপলা আছে। হয়তো হসপিটাল কর্তৃপক্ষ কোনো বেআইনি কাজ করছে, কোনো রোগীকে গুম করে রেখেছে। কিন্তু নীলা জানত না, সে যা দেখে এলো তা কেবল শুরু। এই রাতের অন্ধকার তাকে এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবে যার জন্য সে বা তার বিজ্ঞান কেউই প্রস্তুত নয়। নীলা যখন নার্স স্টেশনে ফিরে এলো, তখন তার বুকের ভেতরটা যেন হাঁপুড়ের মতো ওঠানামা করছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, হাতে ধরা টর্চ লাইটটা ঠকঠক করে কাঁপছে। স্টাফ রুম থেকে সবেমাত্র বেরিয়ে এসেছেন মেরি দিদি, হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ।
নীলার অমন বিধ্বস্ত চেহারা দেখে তিনি ভুরু কুচকালেন। কি হলো নীলা, অমন ভূতের মতো চেহারা করে আছো কেন? নীলা কাউন্টারের ওপর টর্চটা রাখল, এক ঢোক জল খেয়ে শ্বাস নিল। দিদি, ভূত নয়, মানুষ। ওয়েস্ট উইংয়ে ৩০৩ নম্বর কেবিনে একজন রোগী আছে। মেরি দিদির হাত থেকে চায়ের কাপটা ছলকে পড়ল। তিনি স্থির দৃষ্টিতে নীলার দিকে তাকালেন। তার চোখে বিস্ময়ের চেয়ে রাগের ভাবটাই বেশি। কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেল নাকি? ওয়েস্ট উইং 10 বছর ধরে সিলগালা করা, ওখানে কাকপক্ষীও ঢুকতে পারে না। আমি নিজের চোখে দেখেছি দিদি, মরিয়া হয়ে বলল নীলা। বৃদ্ধ মানুষ, সারা শরীর ব্যান্ডেজে মোড়ানো, উনি কথা বলছিলেন, জল চাইলেন, আমি খাইয়েছি। চার্টে লেখা কেস নাম্বার ৩০৩, কোনো নাম নেই। কেউ হয়তো বেআইনিভাবে ওখানে রোগী রাখছে দিদি, আমাদের এক্ষুনি পুলিশে খবর দেওয়া উচিত। মেরি দিদি এবার ধমক দিলেন, চুপ করো নীলা, নতুন এসেছো, বেশি গোয়েন্দাগিরি করো না। ওয়েস্ট উইংয়ে ইলেকট্রিসিটি নেই, এমার্জেন্সি বাজার বাজবে কি করে? তুমি হয়তো অন্ধকারে ভুল দেখেছ, যাও মুখে চোখে জল দিয়ে এসো। নীলা স্তব্ধ হয়ে গেল। মেরি দিদি বিশ্বাস করছেন না, নাকি তিনিও এর সাথে জড়িত? অর্গ্যান ট্রাফিকিং, কিডনি পাচার চক্র। হাসপাতালে এমন ঘটনা তো প্রায়ই খবরের কাগজে আসে। নীলা ঠিক করল সে প্রমাণ ছাড়া কথা বলবে না। ঠিক আছে দিদি, আমি আসছি, নীলা শান্ত গলায় বলল, কিন্তু তার মনের ভেতর ঝড় চলছে। সে বাথরুমে যাওয়ার ভান করে পকেট থেকে মোবাইলটা বের করল, ক্যামেরা অন করল। ছবি তুলে আনবে সে, ভিডিও করবে, দেখবে মেরি দিদি তখন কি বলেন। আবার সেই জং ধরা গেট, আবার সেই পোড়া কাঠের গন্ধ। নীলা যখন দোতলায় উঠল তখন বাইরের ঝড়টা একটু কমেছে, কিন্তু হাসপাতালের ভেতরের ঝড়টা বাড়ছে। ৩০৩ নম্বর কেবিনের সামনে এসে সে থমকে দাঁড়ালো। দরজাটা আগের মতোই আধ খোলা। নীলা ক্যামেরা তাক করে ভেতরে ঢুকল। আমি এসেছি, সে ফিসফিস করে বলল। রোগীটা এখনো বিছানায় শুয়ে আছে। নীলাকে দেখে সে মাথাটা সামান্য ঘোরালো। এবার তার ব্যান্ডেজের ফাঁপ দিয়ে হাসিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি জানতাম তুমি আসবে নীলা, রোগীটি বলল। তার গলাটা এখন আর খসখসে নয়, বরং অদ্ভুত রকমের শান্ত ও গভীর, যেন বহুকাল ধরে সে নীলাকে চেনে। আপনি আমার নাম জানলেন কি করে? নীলা অবাক হয়ে জিজ্ঞেস করল। তার আইডি কার্ডটা তো অ্যাপ্রনের পকেটে ঢাকা। রোগীটি হাসল, সেই হাসিটা হাড় হিম করা। আমি তোমার অনেক কিছুই জানি খুকি, যেমন জানি তোমার ছোটবেলার সেই পুতুলটা যার একটা চোখ ছিল না, তুমি তার নাম রেখেছিলে টুনি, তাই না? নীলার হাত থেকে মোবাইলটা পুড়ে গেল কার্পেটের ওপর। এই তথ্যটা, এটা তো অসম্ভব। সেই পুতুলটা নীলা 5 বছর বয়সে হারিয়ে ফেলেছিল, আর নামটা তো শুধু সে জানত, সে কাউকে কখনো বলেনি। নীলা পিছিয়ে গেল দরজার দিকে। কে আপনি, কে? রোগীটি উঠে বসার চেষ্টা করল না। সে শুধু তার গভীর কালো চোখ দুটো দিয়ে নীলার দিকে তাকিয়ে রইল। আর তোমার মা ক্যান্সারে মারা যাওয়ার ঠিক আগে হাসপাতালের বেডে শুয়ে তোমাকে কি বলেছিলেন মনে আছে? তিনি তোমার হাত ধরে বলেছিলেন, নীলা তুই কাঁদিস না, আমি তারার দেশে গিয়ে তোর জন্যে ঘর বানাবো, মনে আছে? নীলার সারা শরীর অবশ হয়ে এলো। কান্না আর ভয় মিলেমিশে তার গলা বুঝে এলো। মায়ের শেষ কথাগুলো, এগুলো তো এই 4 দেয়ালের বাইরে কেউ জানে না। এসব আপনি জানলেন কি করে? আপনি কি আমার কোনো আত্মীয় নাকি? রোগীটি এবার একটা দীর্ঘ শ্বাস ফেলল। সেই শব্দে যেন পুরো ঘরের বাতাস কেঁপে উঠল। আত্মীয় বলতে পারো, আমরা সবাই তো এক সুতোয় বাঁধা। সে একটু থামল, তারপর বলল সেই হাড় হিম করা কথাটা। নীলা, তুমি ভাবছো তুমি এখানে ডিউটি করতে এসেছো, রোগী বাঁচাতে এসেছো, কিন্তু তুমি ভুল ভাবছো। মানে, তুমি এখানে ডিউটি করতে আসোনি নীলা, তুমি এসেছো বিদায় জানাতে। বিদায়? কিসের বিদায়? নীলার গলা চিরে চিৎকার বেরিয়ে এলো। সে আর নিতে পারছে না। এই লোকটা কোনো সাধারণ মানুষ নয়, হয়তো কোনো তান্ত্রিক বা সম্মোহনকারী। নীলা আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে পাগলের মতো চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো। সিকিউরিটি গার্ড, কে আছেন, বাঁচান! তার চিৎকারে নিচতলা থেকে 2 জন নিরাপত্তারক্ষী টর্চ লাইট নিয়ে দৌড়ে এলো।
মেরি দিদিও ছুটে এলেন। কি হয়েছে, কি হয়েছে? নীলা কাঁপতে কাঁপতে আঙুল তুলে দেখালো 303 নম্বর কেবিনের দিকে। ওখানে ওই লোকটা, ও আমার সব কথা জানে, ওকে ধরুন। গার্ডরা লাঠি উঁচিয়ে কেবিনের ভেতরে ঢুকল। মেরি দিদি আর নীলা তাদের পেছনে। গার্ডরা ঘরের চারদিকে টর্চের আলো ফেলল, তারপর বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকালো। ম্যাম, এখানে তো কেন নেই। নীলা দৌড়ে ভেতরে গেল। কি বলছেন? এই তো এখানেই শুয়েছিল, এই বিছানায়। নীলা থমকে গেল। বিছানাটা শূন্য। শুধু শূন্য নয়, ওটার উপর জমে আছে 1 ইঞ্চি পুরু ধুলো। কেউ যে গত 10 বছর এই বিছানায় বসেছে বা শুয়েছে তার কোনো চিহ্ন মাত্র নেই। ব্যান্ডেজ, মানুষ, চার্ট কিছুই নেই। কিন্তু কিন্তু আমি তো... নীলার মাথা ঘুরতে লাগলো। সে কি পাগল হয়ে যাচ্ছে? হ্যালুসিনেশন? ঠিক তখনই তার চোখ পড়ল বেড সাইড টেবিলের ওপর। ধুলো মাখা টেবিলের ওপর চকচক করছে একটা প্লাস্টিকের পানির বোতল। নীলার বোতল। নীল রঙের ঢাকনা দেওয়া সেই বোতলটা, যেটা সে একটু আগে নিজের হাতে রেখে গিয়েছিল, এবং বোতলের অর্ধেকটা জল খালি। মেরি দিদি বোতলটা দেখে চমকে উঠলেন। তিনি নীলার দিকে তাকালেন। তার চোখে এবার রাগের বদলে ফুটে উঠল এক অজানা আতঙ্ক। নীলা বোতলটার দিকে তাকিয়ে বিড়বিড় করল, আমি স্বপ্ন দেখছিলাম না দিদি, সে ছিল, সে এখানেই ছিল। কিন্তু সে যদি মানুষ না হয় তবে সে কে? আর সে কেন বলছিল নীলা বিদায় জানাতে এসেছে? আমাকে সিসিটিভি ফুটেজ দেখতে হবে এক্ষুনি। নীলা প্রায় হিসহিসিয়ে উঠল। তার গলার স্বর শুনে মেরি দিদিও আর প্রতিবাদ করতে পারলেন না। পানির বোতলের রহস্য তাকেও ভাবিয়ে তুলেছে। হাসপাতালের বেসমেন্টে সিকিউরিটি রুম, পুরনো আমলের ছোট ছোট মনিটরগুলো সারি দিয়ে রাখা। ডিউটিতে থাকা গার্ড রহিম চাচা ঝিমুচ্ছিলেন। নীলা ঝড়ের বেগে ঘরে ঢুকতেই তিনি চমকে উঠলেন। রহিম চাচা, ওয়েস্ট উইংয়ের করিডরের ফুটেজ বের করুন, গত 20 মিনিটের। নীলার গলায় আদেশের সুর। রহিম চাচা অবাক হয়ে তাকালেন। কিন্তু মা, ওই দিকের ক্যামেরাগুলো তো নষ্ট, শুধু মেইন করিডোরেরটা চলে। সেটাই দেখান। রহিম চাচা মাউস ক্লিক করে ফুটেজ রিওয়াইন্ড করলেন। সাদা কালো ফুটেজ, স্ক্রিনে ঝিরঝির করছে, মাঝে মাঝে ছবি কেঁপে উঠছে। টাইম স্ট্যাম্প রাত 2:35। নীলা দেখল ফুটেজে তাকে দেখা যাচ্ছে। সে টর্চ হাতে করিডোর দিয়ে হাঁটছে। তার হাঁটার ভঙ্গি জড়সড়, যেন সে খুব ভয় পাচ্ছে। এই তো আমি ঢুকছি। নীলা মনিটরে আঙুল রাখল। ফুটেজে দেখা গেল নীলা 303 নম্বর কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। সে দরজার সাথে কথা বলছে, কিন্তু দরজার ওপাশে তো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তারপর নীলা কেবিনের ভেতরে ঢুকল, কিন্তু ক্যামেরাটা করিডোরের বাইরে থাকায় ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে না। চাচা, ফাস্ট ফরওয়ার্ড করুন। আমি যখন দ্বিতীয়বার গেলাম তখন... নীলা অস্থির হয়ে বলল। রহিম চাচা ফুটেজ এগিয়ে নিলেন। রাত 2:50। আবার নীলা করিডোরে। এবার তার হাতে মোবাইল, সে ভিডিও করছে। ফুটেজে দেখা গেল নীলা কেবিনে ঢুকল এবং তারপর সে একা একা কথা বলতে লাগলো, হাত নেড়ে কাউকে কিছু বোঝাচ্ছে। তারপর সে পেছালো, যেন কেউ তাকে ভয় দেখাচ্ছে, এবং শেষে দৌড়ে বেরিয়ে এলো। দেখুন, নীলা মেরি দিদিকে বলল, আমি একা ছিলাম না, আমি কারো সাথে কথা বলছিলাম, আমার ভঙ্গি দেখুন। মেরি দিদি চুপ করে আছেন, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তিনি নীলার দিকে না তাকিয়ে মনিটরের দিকে তাকিয়ে আছেন। রহিম চাচা হঠাৎ মনিটরের ওপরের কোণায় আঙুল রাখলেন। তার হাত কাঁপছে। মা, ওটা কি? নীলা তাকালো। করিডোরের একেবারে শেষ মাথায় 303 নম্বর কেবিনের ঠিক পাশেই একটা বড় পুরনো আমলের আয়না বসানো আছে দেয়ালে। ফুটেজে দেখা যাচ্ছে নীলা যখন কেবিন থেকে দৌড়ে বেরিয়ে আসছে তখন সে ওই আয়নার পাশ দিয়ে যাচ্ছে। ফুটেজে নীলাকে স্পষ্ট দেখা যাচ্ছে, তার ছায়াও মেঝেতে পড়ছে, কিন্তু আয়নার দিকে তাকাতেই নীলার বুকের রক্ত হিম হয়ে গেল। আয়নাটা পরিষ্কার, তাতে করিডোরের উল্টো দিকের দেয়াল দেখা যাচ্ছে, কিন্তু আয়নায় নীলার কোনো প্রতিবিম্ব নেই। নীলা আয়নার সামনে দিয়ে দৌড়ে গেল, কিন্তু আয়নার ভেতরটা ফাঁকা, যেন নীলা ওখানে নেই, যেন নীলা বাতাস দিয়ে তৈরি। এটা কি করে সম্ভব?
নীলার গলা দিয়ে শুধু একটা ফিসফিসানি বের হলো, আমি তো আছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তাই না? সে মেরি দিদির হাত খপ করে ধরল। দিদি, আমাকে ধরুন, আমি সত্যি তো। মেরি দিদির হাত বরফের মতো ঠান্ডা। তিনি নীলার দিকে তাকালেন এক অদ্ভুত দৃষ্টিতে, যেন তিনি নীলাকে চিনতে পারছেন না। ঠিক সেই মুহূর্তেই হাসপাতালের নিস্তব্ধতা চিরে বেজে উঠল সাইরেন। এটা কোনো সাধারণ বাজার নয়, এটা কোড ব্লু বা ম্যাস ক্যাজুয়ালিটি সাইরেন। পুরো হাসপাতাল কেঁপে উঠল সেই শব্দে। রহিম চাচা ওয়াকিটকি হাতে নিলেন। ওপাশ থেকে রিসেপশনের চিৎকার শোনা গেল, ইমার্জেন্সি, মেজর অ্যাক্সিডেন্ট কেস, ডাক্তারদের ডাকুন জলদি। নীলা মনিটরের দিকে তাকিয়েছিল, কিন্তু এখন তার কানে শুধু ওই সাইরেনের শব্দ। তার মনে হলো এই শব্দটা তাকে ডাকছে, ওই সাইরেনটা তার খুব পরিচিত। ইমার্জেন্সি, নীলা বিড়বিড় করল, আমাকে যেতে হবে, আমার ডিউটি। সে সিকিউরিটি রুম থেকে বেরিয়ে দৌড় দিল ইমার্জেন্সির দিকে। তার মাথার মধ্যে সব তাল গোল পাকিয়ে যাচ্ছে। আয়নায় প্রতিবিম্ব নেই কেন? রোগীটা কেন বলল সে বিদায় নিতে এসেছে? আর এই সাইরেনটা কেন তার বুকের ভেতরটা দোমড়ে মুচড়ে দিচ্ছে? ইমার্জেন্সি বিভাগের গেটে তখন হুলস্থুল কাণ্ড। একটা অ্যাম্বুলেন্স ঝড়ের গতিতে এসে দাঁড়িয়েছে। তার নীল বাতিটা ঘুরছে। স্ট্রেচার নামানো হচ্ছে। নার্সরা দৌড়াদৌড়ি করছে। ডাক্তাররা চিৎকার করছেন, অক্সিজেন, হারি, পালস পাওয়া যাচ্ছে না। নীলা ভিড় ঠেলে সামনে এগোলো। তার মনে হলো সে যেন এক ঘোরের মধ্যে আছে। স্ট্রেচারের ওপর শুয়ে থাকা রক্তাক্ত দেহটা দেখার জন্যে সে উকি দিল। আর তখনই তার পৃথিবীটা অন্ধকার হয়ে এলো। স্ট্রেচারের ওপর শুয়ে থাকা শরীরটা থেতলে গেছে, মুখটা রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু ইউনিফর্মটা চেনা যাচ্ছে, সাদা নার্সিং ইউনিফর্ম। বুকের বাম দিকে নেমপ্লেটটা এখনো অক্ষত, নীলা। নীলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চারপাশের হট্টগোল, ডাক্তারদের চিৎকার, সাইরেনের শব্দ সব হঠাৎ করে একদম চুপ হয়ে গেল। সে নিজের হাতের দিকে তাকালো, তারপর তাকালো স্ট্রেচারের ওপর শুয়ে থাকা সেই নিথর দেহটার দিকে। ওই হাতে একই ঘড়ি, ওই পায়ে একই জুতো। না, নীলা পিছিয়ে গেল। এটা হতে পারে না, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমি তো হাঁটছি, কথা বলছি। সে মেরি দিদির দিকে তাকালো। মেরি দিদি স্ট্রেচারের পাশে দাঁড়িয়ে কাঁদছেন। ও গড, নীলা, মেয়েটা আজই জয়েন করেছিল। দিদি, আমি এখানে। নীলা চিৎকার করে মেরি দিদির হাত ধরার চেষ্টা করল, কিন্তু তার হাত মেরি দিদির শরীরের ভেতর দিয়ে চলে গেল, যেন সে ধোঁয়া, যেন তার কোনো অস্তিত্বই নেই। নীলা বুঝতে পারল কেন আয়নায় তার প্রতিবিম্ব পড়েনি, কেন ৩০৩ নম্বর কেবিনের রুগী বলেছিল সে বিদায় নিতে এসেছে। রহিম চাচা দৌড়ে এলেন। ম্যাম, অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? অ্যাম্বুলেন্স ড্রাইভার হাঁপাতে হাঁপাতে বলল, হাসপাতালের ঠিক মেইন গেটের সামনে। একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারটাকে পিষে দিয়েছে। মেয়েটার ডিউটিতে আসছিল। নীলার মনে পড়ে গেল, আজ সন্ধ্যায় তুমুল বৃষ্টি ছিল। সে স্কুটার নিয়ে আসছিল। গেটের কাছে আসতেই হেডলাইটের তীব্র আলো, হর্নের শব্দ, তারপর এক প্রচণ্ড ধাক্কা। আর তারপর সে নিজেকে আবিষ্কার করেছিল নার্সের স্টেশনে। সে ভেবেছিল সে ডিউটিতে পৌঁছে গেছে, কিন্তু আসলে সে তখন থেকেই মৃত। তার শরীরটা গেটের বাইরে পড়েছিল, আর তার অতৃপ্ত আত্মা ডিউটি করার জন্য হাসপাতালের ভেতরে ঢুকে পড়েছিল। নীলা। পিছন থেকে সেই পরিচিত শান্ত কণ্ঠস্বর। নীলা ঘুরে তাকালো। ইমার্জেন্সি রুমের দরজায় দাঁড়িয়ে আছেন সেই ৩০৩ নম্বর কেবিনের রোগী, কিন্তু এখন আর তার গায়ে কোনো ব্যান্ডেজ নেই, তার শরীরে কোনো ক্ষত নেই। তিনি এখন এক শুভ্র দিব্যকান্তি পুরুষ। তার পরনে সাদা পোশাক, যা থেকে নরম আলো বিচ্ছুরিত হচ্ছে। কে আপনি? নীলা শান্ত গলায় জিজ্ঞাসা করল। তার আর কোনো ভয় নেই, সব প্রশ্নের উত্তর সে পেয়ে গেছে। পুরুষটি মৃদু হাসল। মানুষ আমাকে অনেক নামে ডাকে, কেউ বলে যম, কেউ আজরাইল। আমি শুধু একজন পথপ্রদর্শক নীলা। আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য। ৩০৩ নম্বর কেবিনে? হ্যাঁ,
ওটা ছিল তোমার ট্রানজিশন পয়েন্ট। তুমি বুঝতে পারছিলে না যে তুমি মারা গেছো, তাই আমাকে রোগীর রূপ নিতে হয়েছিল, যাতে তুমি ভয় না পাও, তোমাকে ধীরে ধীরে সত্যের মুখোমুখি করানোর জন্য। ইমার্জেন্সি রুমে তখন মনিটরের শব্দ একটানা বেজে চলেছে। ডাক্তার ঘড়ি দেখলেন। আই এম সরি, আমরা তাকে বাঁচাতে পারলাম না। টাইম অফ ডেথ রাত ৩:০৩। নীলা দেয়াল ঘড়ির দিকে তাকালো। ঠিক ৩:০৩। সেই চার্টে লেখা সময়টা, ওটা ভর্তির সময় ছিল না, ওটা ছিল তার মুক্তির সময়। পুরুষটি হাত বাড়িয়ে দিল। চলো নীলা, তোমার শিফট শেষ, এবার বাড়ি যাওয়ার সময়। নীলা একবার তার নিথর দেহটার দিকে তাকালো। মেরি দিদি তার মুখটা চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন। নীলার মনে আর কোনো পিছুটান নেই, কোনো কষ্ট নেই। মায়ের কথা মনে পড়ল। আমি তারার দেশে গিয়ে তোর জন্য ঘর বানাবো, মা অপেক্ষা করছে। নীলা হাসল। এক অদ্ভুত প্রশান্তি তার চোখে মুখে। সে এগিয়ে গিয়ে পুরুষটির বাড়ানো হাতটা ধরল। সাথে সাথে হাসপাতালের করিডরটা বদলে গেল। নোংরা দেয়াল, পোড়া গন্ধ সব মিলিয়ে গিয়ে সেখানে তৈরি হলো এক অনন্ত আলোর পথ। তারা দুজন সেই আলোর দিকে হেঁটে যেতে লাগলো। তাদের ছায়া মাটিতে পড়ছে না, তারা এখন সময়ের ঊর্ধ্বে। পেছনে পড়ে রইল হাসপাতালের ব্যস্ততা, কান্নার শব্দ আর শ্রাবণের অঝোর বৃষ্টি। কিন্তু নীলা এখন আর এসবের কিছুই শোনে না। সে এখন মুক্ত। অনন্ত নক্ষত্র বিধির মাঝে সে এখন এক নতুন যাত্রার যাত্রী। বন্ধুরা, আজকের এই হাড়হিম করা গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পের শেষের সেই টুইস্টটি কি আপনারা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন? আপনার জীবনেও যদি এমন কোনো ভৌতিক বা ব্যাখ্যাতীত অভিজ্ঞতা থাকে, তবে আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে। সেরা গল্পটি আমরা শোনাবো পরের এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের ভূতের জলসা পরিবারে যোগ দিতে এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো আতঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।